আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান। আমি ম্যাক স্টুডিও যারা বা ম্যাকের জন্য যে মেশিন কিনতে চাচ্ছি, অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারতেছি না। সিদ্ধান্ত নিতে না পারলে আসলে বা না জানলে আমাদের কিছু জটিলতা তৈরি হয়। এই জন্য কিছু ব্যাপার আমি খোলাসা বা ক্লিয়ার করে দেব। তো চলে যাই প্রথমে ম্যাক স্টুডিওর মেশিনে। ম্যাক স্টুডিও M4 দিয়ে এখন চলতেছে মার্কেটে, M4 ম্যাক্স। তো এটা সামনের আর পিছনের অবস্থা হচ্ছে যে সামনে হচ্ছে এটা টাইপ সি দুইটা 10 Gbps ম্যাক্সিমাম স্পিড, টাইপ সি 10 Gbps। আর একটা হচ্ছে যে একটা কার্ড রিডারের স্লট। আর পিছনে আমাদের থান্ডারবোল্ট 5 যেটা 40 Gbps বা 80 Gbps বা 120 Gbps পর্যন্ত কাজ করে। মানে কত? মানে হচ্ছে হয় 12 GB পার সেকেন্ডে ট্রান্সফার হয়, অথবা 8 GB ট্রান্সফার হয়, অথবা 4 GB ট্রান্সফার হয়, অথবা 1000 মেগাবাইট ট্রান্সফার হয়। হয় 1000 বা 1 GB পার সেকেন্ডে হয় 4 GB, অথবা 4000 মেগাবাইট পার সেকেন্ডে 8 GB, অথবা 8000 মেগাবাইট, অথবা পার সেকেন্ডে 12 GB বা 12000 মেগাবাইট। কেন একদম এত ক্লিয়ারলি পার্থক্য হয় সেটা আমি ক্লিয়ারলি আসবো। আর এগুলো হচ্ছে USB 3 10 Gbps দুইটা। এখানে 10 Gbps পাবে, এখানে আপনার যেটা কানেক্ট করবেন সেটা 5 Gbps হলে 5 Gbps পাবে, কিন্তু ম্যাক্সিমাম 10 Gbps পাবে। আর এই টাইপ সিগুলা ম্যাক্সিমাম টাইপ সি হিসাবে যখন কাজ করবে তখন কিন্তু 10 GB বা 1 GB 10 Gbps বড় জি ছোট বি, অথবা 1 GB বড় গিগাবাইট, হ্যাঁ বড় গিগাবাইট 1000 মেগাবাইট, অথবা 4000 মেগাবাইট পার সেকেন্ডে, অথবা 6000 বা 8000 মেগাবাইট, অথবা 12000 মেগাবাইট পার সেকেন্ডে। আর আমাদের টাইপ সি হিসাবে 1000 মেগাবাইটের বেশি দিবে না। টাইপ সি আর থান্ডারবোল্টের পার্থক্যটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। থান্ডারবোল্ট 4 যদি হইতো এটা, তাহলে শুধুমাত্র 4000 মেগাবাইট ম্যাক্সিমাম দিত, আর 1000 মেগাবাইট তো দিবেই। আর 2000 মেগাবাইট ম্যাকের টাইপ সিগুলো দেয় না, এটা ম্যাকের টাইপ সিগুলোর সমস্যা। হয় ডাইরেক্ট 4000 মেগাবাইট বা 3000 মেগাবাইট দিবে, অথবা 1000 মেগাবাইট দিবে, 2000 মেগাবাইটটা দেয় না, তারা কোনোভাবেই দিবে না। আচ্ছা, এটা আমরা যখন বাই করতে যাব, কিনতে যাব, তখন আমরা যারা একদম অডিও এবং ভিডিও কাজ করতে চাই মিডিয়াম রেঞ্জের মধ্যে, বেসিক হচ্ছে আমাদের একদম M4 ম্যাক্স, যেটার মধ্যে প্রসেসর থাকে কতটুকু প্রসেসর থাকে এখানে কিন্তু কনফিগার করার অপশন দিচ্ছে না। ওরা মাঝে মাঝে যে কি হয় ডিজেবল হয়ে যায়। এটা হচ্ছে বেসিকটা হচ্ছে যে যখন আমি ক্লিক করলাম তখন হচ্ছে যে 14 কোর সিপিইউ প্রসেসর, 14 কোর থাকবে, 32 কোর গ্রাফিক্স কার্ড থাকবে, আর 16 কোর নিউরাল ইঞ্জিন থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিকটা। আমরা যখন স্টকটা নিব সেটা দাম কত? সেটা দাম হচ্ছে প্রায় $2500 ইউএসডি, $2500। সেটা বাংলাদেশে আস্তে আস্তে বা পৃথিবীর যে কোনো দেশেই নেন না কেন, সেটার সেই দেশের ভ্যাট ট্যাক্স কাউন্ট করে ধরেন যে বাংলা টাকায় কথার কথা ধরলাম আমরা 2500 2500 সাথে আমরা খরচ ভ্যাট ট্যাক্স মিললে আমরা এটা করে দেই 25, 26, 27, 2800 করে দেই। 2800 ইউএসডি টু বিডিডি। এটা কিন্তু একান্তই অ্যাজামশনের জন্য আমি বলতেছি। হ্যাঁ, তো এটা আমরা ধরলাম যে এটা দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 3,45,000 টাকা। এটা হচ্ছে বেসিক যেটা। হ্যাঁ, এরপরে যদি আমরা আরেকটু ভালো নিতে চাই সেক্ষেত্রে আমরা এটা র্যাম কতটুকু, যখন আমরা বেস ভ্যারিয়েন্ট নিব তখন র্যাম থাকবে 36 GB বাই ডিফল্ট। যখনই আমরা এখানে প্রসেসরটা আপডেট করতে যাব, 16 কোরের সিপিইউ, এখানে ছিল আমাদের 14 কোরের সিপিইউ, এখান থেকে আমরা প্রসেসরটা নিলাম 16 কোরের সিপিইউ, 32 কোরের জিপিইউ বা গ্রাফিক্স কার্ড বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ছিল, এখানে আমরা 40 করে করলাম। তখনই আমাদের র্যামটা মিনিমাম 64 GB চলে যাবে, 64 GBতে চলে আসলো। তো আমাদের 64 GB র্যাম হলে মোটামুটি মিডিয়াম স্ট্যান্ডার্ডের একটা অডিও এবং ভিডিওর কাজ হয়ে যায়। তো 96 GBতে যাওয়ার দরকার নাই, এটা হচ্ছে ডিপেন্ড করে, কারণ হচ্ছে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। আর সেই ক্ষেত্রে এখন স্টোরেজের ব্যাপার কতটুকু আসবে। বাই ডিফল্ট 512 GB থাকবে, 1 TB আমরা কাস্টমাইজ করে নিতে হবে, 2 TB কাস্টমাইজ করে নিতে হবে, 4 TB, 8 TB, 16 TB পর্যন্ত ডিপেন্ড করবে। তবে এটাতে দাম অনেক বেশি পড়ে যায়। তো আমি মিনিমাম রেকমেন্ড করবো 500 GB তো থাকবেই, 1 TB নিতে পারলে ভালো হয়। কথা হচ্ছে এখন আসলে জিনিসপত্র একেবারেই কম পাওয়া যাচ্ছে।
র্যাম এবং এসএসডির সাপ্লাই চেন বা ব্যাপকভাবে ব্যাহত হওয়ার কারণে, ইন্টারন্যাশনাল বিভিন্ন সমস্যার কারণে এই গোটা পৃথিবীতেই কম্পিউটারের দাম সাধ্যের বাইরে চলে যাচ্ছে দিন দিন। যাই হোক, তো এখন আমরা ম্যাক স্টুডিও ধরলাম যে নিলাম, এখন সেটার সাথে আমাদের কী কী অ্যাক্সেসরিজ লাগবে? এটার সাথে আমরা একটা থান্ডারবোল্ট 5 ডক স্টেশন কিনবো। কেন? কারণ হচ্ছে যে আমাদের যেহেতু ওইটার বিল্ট ইন এসএসডি 1 টেরাবাইট, এটার সাথে আমরা 4 টেরাবাইট বা 8 টেরাবাইটের যদি এসএসডি লাগাইতে চাই একটা বিল্ট ইন, সেই ক্ষেত্রে এমন একটা ডক স্টেশন কিনবো যে ডক স্টেশনের ভিতরেই এসএসডি লাগানো যায়, M.2 NVMe লাগানো যায়। সেটা হচ্ছে 8 TB পর্যন্ত সাপোর্ট করে। যেমন এটা হচ্ছে ইউগ্রিনের একটা মডেল, সেই মডেলটা ইউগ্রিন ম্যাক্সি ডক নাম, থান্ডারবোল্ট 5, ঠিক আছে। যদিও এখানে 120 বা 12 জিবি পার সেকেন্ডে ট্রান্সফার দিছে, কিন্তু পার সেকেন্ড এটা 6000 মেগাবাইটের বেশি ট্রান্সফার হয় না। পার সেকেন্ডে 6000 মেগাবাইটের বেশি ট্রান্সফার হয় না, এটা আমাদের জন্য যথেষ্ট। আবার এটা যারা ল্যাপটপে ইউজ করতে চান, ওনারা ল্যাপটপে এটা কানেক্ট করলে আর আলাদা পাওয়ার সাপ্লাই লাগবে না। কেন লাগবে না? কারণ হচ্ছে এটা নিজেই 240 ওয়াট টোটাল সিস্টেম পাওয়ার দেয়। এখন এটা পাওয়ার সাপ্লাই, এই পাওয়ারটা লাগাইলে আমাদের মেশিনের বা ম্যাকবুক যারা কিনবো তাদের কি কোনো ক্ষতি হবে? না, ক্ষতি হবে না, কারণ এটা অনেক সার্টিফাইড এবং অনেক কোয়ালিটিফুল একটা জিনিস। আচ্ছা, এরপরে এটার সাথে আমাদের একটা এসএসডি লাগবে, M.2 NVMe। ধরেন যে স্যামসাংয়ে যে কোনো আমরা এসএসডি নিতে পারি, কিন্তু ভালো কোয়ালিটির এসএসডি, ভালো পারফরমেন্স দেয় স্যামসাং 990 প্রো সিরিজ, সেটা জেনুইনলি 6000 মেগাবাইট দেয়। যদিও তারা ম্যাক দাবি করে থান্ডারবোল্ট 5টা 12,000 মানে পার সেকেন্ডে 12 জিবি দিবে, কিন্তু 12 জিবি দেয় না, গিগাবাইট, বড় জিবি দিবে, কিন্তু বড় জিবি দেয় না। 6 জিবি বা 6000 মেগাবাইট পার সেকেন্ডে জেনুইনলি দেয়, ঠিক আছে। এটা আমরা চেক করব কিভাবে? কারণ হচ্ছে আমি নিজেই এই ডকটা ইউজ করি। এইটা আমার হচ্ছে যে আমার এই যে লিঙ্কড, এই লিঙ্কটা আমার হচ্ছে যে আমার যে কোনো একটা আমি টেস্ট করি, দেখি এটা কিন্তু এই দেখেন অলমোস্ট 5800 দেখাচ্ছে। হ্যাঁ, যদিও এটা আসলে ডিপেন্ড করে এটার মধ্যে কি আছে না আছে। যদিও এটা 6400 পর্যন্ত ম্যাক্সিমাম উঠে, এখন কিন্তু 5000 দেখাচ্ছে। 5000 মেগাবাইট বলতে 5 জিবি, এটা অলমোস্ট মানে 6000 মেগাবাইট আসলে দেখেন 6000 মেগাবাইট এবং 6000 মেগাবাইট অলমোস্ট দেখাচ্ছে। যদিও কম দেখাচ্ছে, এটা আসলে 6000 মেগাবাইট দেখায়, অনেক সময় লম্বা সময় চলার পরে কম দেখায়। যাই হোক, জেনুইন আমরা হিসাবটা পেয়ে যাচ্ছি যে এটা আমরা রাইট স্পিড 6 Gbps পাই, আর রিড স্পিড মাস্ট কমপক্ষে 5500 মেগাবাইট পাই বা 5.5 জিবি পাই, বড় গিগাবাইট। আবার সেটা যদি ছোট জিবিতে হিসাব করি, সেটা হচ্ছে 60 Gbps পাই। জিবিপিএস, জিটা বড় হাতের, বিটা ছোট হাতের। যাই হোক, সহজ হিসাবে হচ্ছে মেগাবাইটে আমরা 6000 মেগাবাইট রিড এবং রাইট পাই। আচ্ছা, স্যামসাং 990 প্রো ছাড়া এখানে যদি আপনি স্যামসাংয়ের 910 প্রো লাগান, তাহলে কি কোনো লাভ হবে? না, কোনো অতিরিক্ত কোনো লাভ হবে না। স্যামসাং 910 প্রো আছে, সেটা লাগাইলেও অতিরিক্ত কোনো লাভ হবে না। যদিও স্যামসাংয়ের 910 প্রো 14700 মেগাবাইট বাই 13000 মেগাবাইট দেয়, কিন্তু আমাদের মেশিনের বা ম্যাকের যে থান্ডারবোল্ট 5-এর যতটুকু টেকনিক্যাল সুবিধা, সেটাতে আমরা Gen 4 990 প্রো নিলেই আমাদের জন্য যথেষ্ট। এটা নিলে অতিরিক্ত টাকার খরচ হবে, আর এটা নিচে নিলে আমরা কম স্পিড পাবো। এখন আমরা সাপোজ ম্যাক স্টুডিও কিনতে পারলাম না, তাহলে আমরা যারা পারবো না তাদের জন্য ম্যাক মিনি আবার দুই ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে ম্যাক মিনি আর একটা হচ্ছে ম্যাক মিনি প্রো। তো ম্যাক মিনিটা আমি কম সাজেস্ট করি, কিন্তু না পারলে তো কিছু কোনো উপায় নাই। একটা হচ্ছে ম্যাক মিনি প্রো, তো এইটাও কম দাম না। ম্যাক মিনি প্রোর কিন্তু প্রসেসর হচ্ছে 12 কোর সিপিইউ, এটা হচ্ছে ম্যাক মিনি প্রো চিপ, ঠিক আছে। আর হচ্ছে জিপিইউ হচ্ছে 16 কোর জিপিইউ। তাহলে আমরা ম্যাক স্টুডিওর সাথে মৌলিকভাবে পার্থক্য কী পাইলাম? ম্যাক স্টুডিওর বেসিকটা হচ্ছে 14 কোরের ম্যাক স্টুডিও M4 ম্যাক্সের চিপ, আর জিপিইউ হচ্ছে 30 কোর। আর ম্যাক মিনি M4 প্রো যদি বেসিকটা নেই, তাহলে জিপিইউ মাত্র 16 কোর। আচ্ছা, প্রাইসটা কত? প্রাইসটা প্রায় $1600 বেস ভেরিয়েন্টটা। আর এসএসডি কতটুকু? এসএসডি হচ্ছে 512। এটা র্যাম কতটুকু? র্যাম হচ্ছে যদি আমরা M4 প্রো চিপ নেই, তাহলে র্যাম মিনিমাম 24 জিবি হয়।
আচ্ছা, যদি আমরা শুধু ম্যাক মিনি নেই, ম্যাক মিনি বেসিকটা নেই, সেই ক্ষেত্রে আমাদের 16 GB র্যাম হয় আর 256 GB স্টোরেজ হয়। 256 GB এবং 16 GB আমি যারা বিশেষ করে মিউজিকের কাজ করেন ওনাদেরকে আমি নিতে মানা করব, কারণ হচ্ছে মিউজিকের যে সফটওয়্যারগুলো, যদিও আমরা এক্সটার্নাল এসএসডিতে অনেক কিছু সেট আপ দিব, তারপরেও বেসিক সেট আপ কটা কমপ্লিট করার জন্য 512 হইলে চলে যায়, ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, আর যদিও আমাদের একটা প্রশ্ন থাকে যে এখানে তো আমরা 6000 মেগাবাইট স্পিড পাবো, তাহলে ম্যাক মিনিতে কেন পাবো না? না, ম্যাক মিনিতে আমরা 6000 মেগাবাইট পাবো না, কারণ ম্যাক মিনির যে থান্ডারবোল্টটা আছে সেই থান্ডারবোল্টটা থান্ডারবোল্ট 4, ম্যাক মিনি শুধু M4 যেটা থান্ডারবোল্ট 4, তো এখানে আমরা 3000 মেগাবাইট বা 3200 বা 3400 মেগাবাইটের বেশি পাবো না। হ্যাঁ, থান্ডারবোল্ট আমরা যেই জিনিসটা দেখাইছি এটাতেও এটা কিন্তু কানেক্ট করতে পারবো সুন্দর করে, কিন্তু এটাতে আমরা 3000 মেগাবাইটের বেশি স্পিড পাবো না। কিন্তু সেখানে যদি আমরা ম্যাক মিনি প্রো চিপ নেই তাহলে অবশ্যই আমরা সেখানে 6000 মেগাবাইট পাবো। এখন প্রশ্ন হতে পারে, যদি আমরা আমাদের 6000 মেগাবাইট 4 টেরাবাইটের এসএসডি নেই এক্সটার্নালি, ওইখানেই তো আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবো। হ্যাঁ পারবো, কিন্তু এক্সটার্নালে অপারেটিং সিস্টেম ইনস্টল করা বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ না। কেন নিরাপদ না? কারণ হচ্ছে ম্যাকের মধ্যে যে বিল্ট ইন সিপিইউ, জিপিইউ, নিউরাল ইঞ্জিন এবং এসএসডির ক্যাশের যে ব্যাপার আছে, ল্যাটেন্সির যে ব্যাপারটা আছে, এটাতে ল্যাটেন্সিটা প্রায় 0। আর এক্সটার্নাল দিয়ে অপারেটিং সিস্টেম সেট করা থাকলে ল্যাটেন্সিটা 0 থাকে না, মাঝে মাঝে হালকা ল্যাগ করে। তো এটাতে আমি স্পেশালি যেহেতু সবসময় ঘাটাঘাটি করি, সবসময় ইনস্টল আনইনস্টল দেই, আমি সবভাবেই এবং অনেক ভাইয়ের মেশিনে কাজ করি, সুতরাং আমি ভালো পারফরমেন্স পাই না এক্সটার্নাল এসএসডিতে। সেই ক্ষেত্রে আমাদের ইন্টারনাল এসএসডিটা মিনিমাম 500 GB হওয়া ভালো। আর যাদের বাজেট খুবই বাজে নাই, তারা আমরা পারলে 24 GB র্যাম নিব, কষ্ট মষ্ট করে, কারণ জিনিস তো বারবার কেনা যায় না। আর মিনিমাম 512 GB নিব। আর যাদের বাজেট আছে ওনারা তো প্রো সিরিজ নেবেন। প্রো সিরিজের পরে বাজেট থাকলে অবশ্যই ম্যাক স্টুডিও নেওয়া ভালো, একদম ক্লিয়ার হওয়া উচিত ব্যাপারগুলো। কারণ এটার যে ম্যাক মিনিটা, এটা পাওয়ার সাপ্লাইটা ছোট, খুব দুর্বল, আর ম্যাক স্টুডিওর পাওয়ার সাপ্লাইটা অনেক বড়। এখন দুইটার মধ্যে পার্থক্য, ম্যাক মিনি ম্যাক স্টুডিও, যে আমাদের যেটা থাকে সাইজের ব্যাপার থাকে, সাইজ। এখন আপনার যদি ক্যারি করার ব্যাপার থাকে, তো ক্যারি করার ব্যাপার থাকলে সেটা ডিফারেন্ট থাকে। তো দেখেন এখানে আমরা দেখতেছি ম্যাক মিনিটার, কিন্তু ম্যাক মিনিটা হচ্ছে এক পাশে থাকে, মানে আমরা যে খালি চোখে এই অংশটা দেখতেছি যে এই উপরের অংশটা 2 ইঞ্চি মাত্র, বা ধরেন যে 2 থেকে একটু বেশি ইঞ্চি, কিন্তু এইটা কিন্তু যথেষ্ট তুলনামূলক অনেক বড়, 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চি উপরের অংশটা। তো ম্যাক স্টুডিও আর ম্যাক মিনির মধ্যে, ম্যাক মিনিটা একটা হাতের মধ্যে একটা বাটির সাইজের, নর্মাল বাটির সাইজ, যেটা আমরা এখানে দেখতে পারতেছি। আর ম্যাক স্টুডিওটা কিন্তু যথেষ্ট বড়। আর ম্যাক মিনিটার বেসিক মানে ওজন হচ্ছে মাত্র 700 গ্রাম, আর ম্যাক স্টুডিও মিনিমাম ওজন হচ্ছে 2 কেজি 700 গ্রাম। ঠিক আছে? এটা আমি একদম রাফ বলতেছি, মুখস্থ বলতেছি, এটার মধ্যে হালকা ভুল হইতে পারে, এটা আপনারা দেখে নেবেন। আমি এই জিনিসটা কেন বলতেছি, কারণ আপনারা যারা পোর্টেবিলিটি করতে চান, দেশ থেকে দেশের বাইরে যেতে চান, ওনাদের তো মানে নিয়ে আসা যাওয়ার ক্যারি করার একটা ঝামেলা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে একটা পার্থক্য থাকতে পারে, এই জন্য ম্যাক মিনি ম্যাক স্টুডিও আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো কারোর জন্য ম্যাক মিনি ভালো, কারোর জন্য ম্যাক স্টুডিও ভালো, কারোর জন্য ম্যাকবুক ভালো, এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, ডিপেন্ড করবে। আচ্ছা, আমরা আবার ম্যাকে চলে যাই। এখন আমরা কেন ম্যাকে যাব না যদি সামর্থ্য থাকে? কারণ ম্যাক 2020 পর্যন্ত তারা যেটা করতো সেটা 27 ইঞ্চি দিয়ে করতো, এবং সেটাতে মোটামুটি ভালো প্রফেশনাল প্রসেসর দিত, প্রফেশনাল গ্রাফিক্স কার্ড দিত। কিন্তু এখন যে ম্যাকগুলো করতেছে এটা শুধু 24 GB করছে। এখন 24 GBতে কী সমস্যা? 24 GBতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে এটা 24 GB এবং হচ্ছে দামটা বেশি, এবং এটার মধ্যে যে পোর্ট কিন্তু তুলনামূলক কম, অনেক কম পোর্ট। আইম্যাকের যেটার পোর্ট থাকে সেই পোর্টগুলো তুলনামূলক অনেক কম। এটা হচ্ছে এই যে 4টা পোর্টের মধ্যে অনেকগুলোর ক্ষেত্রে 2টা থান্ডারবোল্ট 4 আর 2টা থান্ডারবোল্ট 5 হইতে পারে, বা থান্ডারবোল্ট 4 হইতে পারে, আর 2টা টাইপ সি। ঠিক আছে? এটা ডিপেন্ড করবে আপনি কোন মেশিনটা নিচ্ছেন ওইটার উপরে। এই জন্য আমি এটা কম রিকমেন্ড করি, এটার পোর্ট সংখ্যা কিন্তু টোটালি কম। তো এই জন্য এইটা আমি আসলে কম রিকমেন্ড করি। আর ম্যাক এখন কম রিকমেন্ড করি, আবার ম্যাক 27 ইঞ্চি বা বেশি পোর্টেবল বা প্রো সিরিজ আসলে তখন হয়তো বা রিকমেন্ড করব। আর ম্যাকবুক প্রোটা আমি কম রিকমেন্ড করি, কারণ হচ্ছে ম্যাকবুক প্রো অনেক ক্ষেত্রে অনেকের তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সবার না, বেশিরভাগ মানুষেরই অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যদিও তারা অনেক বেশি
অনেক ম্যাকের জিনিস তো সচরাচর নষ্ট হওয়ার কথা না, তারপরেও অনেকের অনেক তাড়াতাড়ি ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, স্ক্রিনটা নষ্ট হয়ে যায়, অথবা মাদারবোর্ডটা নষ্ট হয়ে যায়। কেন হয় এরকম? কারণ হচ্ছে যে যখন ডুয়েল আপনার হচ্ছে যে ইলেকট্রিসিটির ব্যাপার থাকে, সেখানে ঝামেলাটা বেশি হয়। তো ম্যাক একই সাথে ডাইরেক্ট কারেন্ট দিয়েও চলে এবং একই সাথে ব্যাটারি দিয়েও চলে। যখন আপনি তো এখন আপনি কারেন্ট দিয়ে চালাবেন না ব্যাটারি দিয়ে চালাবেন, এটা একান্ত আপনার বিষয়। কিন্তু ম্যাকবুক প্রো যাদের কেনা আছে অলরেডি, ওনারা আমরা যত বেশি পারবো ইলেকট্রিসিটি দিয়ে চালাইলে ম্যাকের ব্যাটারির হেলথটা ভালো থাকবে আর পারফরমেন্সটাও বেশি পাবেন। আর যারা অনেকেই মনে করি যে না, আমরা ব্যাটারি চার্জ দেওয়া কমপ্লিট হয়ে গেলে শুধু ব্যাটারি দিয়ে চালাবো, আমাদের ব্যাটারিটা লঞ্জিভিটি ভালো থাকে, ম্যাকটা লঞ্জিভিটি থাকবে, এটা ভুল ধারণা। আমার এক্সপিরিয়েন্স বলে, আমার 17-18 বছরের এক্সপিরিয়েন্স এবং আমার বিভিন্ন ভাইদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সে বলে যে যারা বেশিরভাগ সময় সবসময়ই ইলেকট্রিসিটি লাইন দিয়ে কানেক্ট করে রাখে, তাদের জিনিসটাই বেশি টিকছে। যারা চালাইছে তাদের জিনিসটা কম টিকছে। এটা একান্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। হ্যাঁ, এখন এটা আমার কতগুলো মেশিনের, এইটা মিনিমাম আমার 1000 মেশিনের উপরে এবং আমার 17 বছরের অভিজ্ঞতায় এটা আমি বলতেছি। তো বাকিটা প্রতিটা মানুষের চয়েস ডিফারেন্স, অবস্থা ডিফারেন্ট। তো আপনার অবস্থায় যদি ম্যাকবুক ছাড়া কাজ না চলে, বা আপনি যদি গ্রামে গঞ্জে থাকেন যেখানে ইলেকট্রিসিটি ব্যাপক প্রবলেম, তখন আপনার ম্যাকবুক ছাড়া তো আসলে উপায় নাই। ম্যাকবুকের দামও অনেক বেশি, ঠিক আছে, রিস্কও অনেক বেশি, এবং হচ্ছে এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। তো ম্যাকের টোটাল হচ্ছে যে আপনি যত ভালো ম্যাকবুকই নেন না কেন, টোটাল পোর্ট হচ্ছে 2-3টা থান্ডারবোল্ট 4 বা 5, টোটাল 3টা আর একটা এইচডিএমআই, ঠিক আছে, 3টা থান্ডারবোল্ট 5 বা একটা এইচডিএমআই, একটা চার্জার পোর্ট। এটা কিন্তু ডিফারেন্ট হবে। কোনো মেশিনে শুধুমাত্র 2টা থান্ডারবোল্ট পোর্ট থাকবে, কোনো মেশিনে 2টা থান্ডারবোল্ট পোর্ট থাকবে, সেই সাথে একটা পাওয়ার অ্যাডাপ্টার থাকবে, কোনো মেশিনে 2টা থান্ডারবোল্ট পোর্ট সহ এইচডিএমআই থাকবে। এখন আপনি কোনটা নেবেন সেটার উপর ডিপেন্ড করবে। ম্যাকবুক এয়ার আমি সাজেস্ট করি না, কিন্তু কারো যদি একান্ত দরকার হয় তারা নিতে পারেন। কিন্তু এগুলোর সাথে আমাদের একটা ডক নেওয়া ভালো। এখন ইনডোরে বা বাসার মধ্যে থাকলে তো ডগ ভালো, কিন্তু বাসার বাইরে গেলে ডগ দিয়ে তো কাজ করা অসম্ভব, কারণ এই জিনিসটার ওজন অনেক বেশি। এইটা ব্যাগে ক্যারি করা যথেষ্ট ঝামেলাযুক্ত। যদিও জিনিসটা ছোট, কিন্তু এটার যে অ্যাডাপ্টারগুলো এগুলো অনেক বড় হয়। সেই ক্ষেত্রে আমাদের অন্য সমাধান। ইনডোরের জন্য পুরো ডেস্কটপের মধ্যে ইউজ করতে গেলে এটা লাগবেই, আর বাইরের জন্য অন্য সমাধান। সেই ক্ষেত্রে যারা আমরা পারবো এই জিনিসটা কিনতে পারি। এটা হচ্ছে থান্ডারবোল্ট 5 ডক স্টেশন। এটা হচ্ছে মিনি, যদিও এটার দাম কিন্তু কম না। বাংলাদেশে এটা পাওয়া যায় মিনিমাম 25-26 হাজার টাকা দাম। হ্যাঁ, যদিও এটা $174, ডলারটাকে এখন অফার চলতেছে, এটা কনভার্ট করলে প্রায় 22,000 টাকা আসে, কিন্তু বাংলাদেশে তো আর আপনি কনভার্ট করে নিতে পারবেন না। তো এটা সবসময় ছাড় থাকে না, এটা যে যখন বেশি দাম ছিল তখন। তো এটার চেয়ে আমি বলবো যে সবচেয়ে কাজের হচ্ছে এইটা, কারণ এটার দাম 38-39 হাজার টাকা হইলেও এটা কিন্তু লংজিভিটি অনেক ভালো। এটার মধ্যে পাওয়ার পাবেন, ডিসপ্লে 8K পর্যন্ত পোর্ট পাবেন, এবং এটা দিয়ে আপনি অতিরিক্ত 2টা বা 3টা মনিটর লাগাইতে পারবেন, এবং অতিরিক্ত 2টা বা 3টা বা 4টা এসএসডি লাগাইতে পারবেন। এটা কিন্তু সামনে এবং পিছনের সাইড মিলে অনেকগুলো পোর্ট, একটা হচ্ছে কম্পিউটারের সাথে কানেক্ট হবে এই পোর্টটা, আর এই 2টা থান্ডারবোল্ট 5, হ্যাঁ, আর এই 2টা এই 3টা হচ্ছে এই 2টা কিন্তু থান্ডারবোল্ট 5, আর এই 2টা থান্ডারবোল্ট না, টাইপ সি। এই 3টা হচ্ছে টাইপ সি শুধু 10 Gbps, আর এটা 40 Gbps, 80 Gbps, 120 Gbps, আর এই 3টা হচ্ছে USB 3 10 Gbps, আর এটা হচ্ছে ল্যান আছে, ইথারনেট বা ল্যান, এটা হচ্ছে 2.5 Gbps, আর এটা হচ্ছে ডিসপ্লে পোর্ট আছে, এটা 8K পর্যন্ত 60 হার্টজ আর 4K 120 হার্টজ দিবে খুব সম্ভবত। আচ্ছা, তাহলে এই ঝামেলাটা গেল আমাদের ম্যাকের ব্যাপারে। আমার মনে হয় ম্যাকের ব্যাপারে কেনার ব্যাপারে আর কোনো ঝামেলা রইল না। আচ্ছা, এখন ডিসপ্লে মনিটর আসলে ম্যাকের মনিটরগুলো 27 ইঞ্চির বেশি হয় না, এবং দাম অনেক বেশি হয়। একান্ত পশ জিনারা ওনারা কিনতে পারেন, বাকি আমি কম রেকমেন্ড করব, কারণ 27 ইঞ্চি তো, আর দামটা অনেক বেশি। তো যেহেতু এদের হচ্ছে যে XDR ডিসপ্লে মাইক্রো, এটা ন্যানো IPS ইউজ করা হয়েছে, তো এই জিনিসগুলো তাদের হয় স্যামসাং থেকে নেওয়া অথবা LG থেকে নেওয়া। সেই ক্ষেত্রে যারা আমরা এটা নিতে পারবো, ওনাদের জন্য আমার সাজেশন থাকবে আপনারা LG 38 ইঞ্চ একটা আলট্রা ওয়াইড মনিটর কিনতে পারেন, যেটা ন্যানো IPS দিয়ে তৈরি। এটা আমি আসলে দামটা জানার জন্য করতেছিলাম না, আমার প্রথমে যেটা আসে 1,98,000 টাকা দাম,
এটা হচ্ছে 144 হার্টস, এটা হচ্ছে রেজুলেশন হচ্ছে 3840 ইন্টু 1600। 3816 গুণ 1600 হইলে কি হয়, 16 হইলে আমাদের যেটা সুবিধা হয় সেটা হচ্ছে ইউটিউবে আমাদের অনেক সুবিধা হয়। ইউটিউবে বা শুধু ইউটিউবে না, আমাদের সিনেমেটিক মোডে অনেক সুবিধা হয়। সিনেমেটিক মোডেও কেন সুবিধা হয়, কারণ হচ্ছে যে আমরা যে ভিডিওগুলো দেখি, যেমন হচ্ছে যে আলট্রা ওয়াইড বা যে কোনো ভিডিও দেখি, সেই ভিডিওগুলো সচরাচর এরকম ফুল স্ক্রিনে হয়ে যায়। এখানে আমাদের আর কোনো কালো অংশ থাকে না, কোনো কালো অংশ আর থাকে না। তো শুধু এটা না, আমরা ভিডিও যেগুলো দেখি দেখা যায় যে আমাদের উপরে এবং নিচের অংশগুলো কেটে থাকে। তো আমাদের এই মনিটরগুলোতে উপরের এবং নিচের অংশগুলো কাটবে না। এই মনিটরগুলোতে উপরের এবং এটা পুরো সিনেমা স্কোপ। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যারা আমরা সাউন্ডের সিস্টেমের জন্য যদি থাকে, আমাদের ডলবি সেটআপ যদি থাকে, সেই ক্ষেত্রে 38 ইঞ্চি মনিটর আপনাদের সাউন্ডটা আসতে বাধা হবে কি না, সেইটার পজিশনিংটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এখন এটা তো অনেক দাম। এটা আমি এই জন্য বললাম, যিনারা অ্যাপেল স্টুডিও মনিটর কিনতে চান ওনাদের জন্য আমি বলবো এটা না কিনে আপনারা এইটা কিনতে পারেন। আচ্ছা, এরপরেও যদি আপনি সুপার পশ হন যে না আমার এটা লাগবে, এটা নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা দামটাও বেশি, দামের ক্ষেত্রে গেলাম না, কিন্তু আমি কম রেকমেন্ড করি। আর এটা নষ্ট হয় ভালোই, তো নষ্ট কেন ভালো হয় আমি জানি না। আর একটা বিষয়, যেহেতু নষ্ট হওয়ার বিষয় হইল, তো আমরা যখনই স্টুডিও রুমের মধ্যে চলে যাব, হ্যাঁ, স্টুডিও রুম হয়ে গেলে সেখানে আমাদের ইউজ করতে হবে, ডিহিউমিডিফায়ার ইউজ করতে হবে। কেন? আমাদের ডিহিউমিডিফায়ার অনেক গুরুত্বপূর্ণ। কিসের জন্য? সেই রুমের আর্দ্রতা বা ময়েশ্চারটাকে ক্লিন করার জন্য। যেহেতু বাংলাদেশের আবহাওয়া অনেক বেশি ময়েশ্চার থাকে, সেই ক্ষেত্রে আমরা ভালো মানের একটা হিউমিডিফায়ার নিব। তো সেটার ক্ষেত্রে আমার নলেজ কম, তো আমি যেই কয়েকজন ভাইদেরকে জিজ্ঞাসা করছি, ওনারা গ্রি কোম্পানির ডিহিউমিডিফায়ার রেকমেন্ড করছে, এবং আপনারা অনলাইনেও সেটা সার্চ করতে পারেন। এটা আমি কিন্তু, যাই হোক, ওদের সাইটটাই ডেট, কপাল খারাপ। তো এটা মোটামুটি রুমের উপর ডিপেন্ড করে আপনার দাম হয়। 20,000 টাকা হইতে পারে, 25,000 টাকা হইতে পারে, 30,000 টাকা হইতে পারে। আপনার অবস্থা, এনভায়রনমেন্ট, আপনার সুবিধা কতটুকু লাগবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। স্টুডিও রুমের জন্য এটা কম্পালসারি, কারণ আপনাদের রুমের মধ্যে মাইক্রোফোন থাকে, আপনাদের রুমের মধ্যে একটা হেডফোন থাকে, আপনাদের রুমের মধ্যে একটা সাউন্ড কার্ড থাকে, এবং আপনাদের রুমের মধ্যে একটা কম্পিউটার থাকে। সেটা উইন্ডোজের হইতে পারে, ম্যাক হইতে পারে, ম্যাকবুক হইতে পারে। আর যেই রুমে আসলে স্টুডিও থাকে, ওই রুমে সিগারেট খাওয়া একেবারেই নিষেধ। কারণ হচ্ছে সিগারেটের যে মাইক্রো যে ডাস্টগুলো থাকে, সেই কণাগুলা সবগুলা মেশিনের মধ্যে টেনে নেয়। সেইগুলো মেশিনের মধ্যে টেনে নিয়ে মেশিনগুলো আসলে নষ্ট হয়ে যায়, মাইক্রোফোন নষ্ট হয়ে যায়, এবং হচ্ছে মাইক্রোফোনটা এবং মিডি কিবোর্ডগুলো নষ্ট হওয়ার প্রবণতা অনেক বেশি। তো যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। এরপরও আমি একটা শর্টকাটে একটা জিনিস আমি দেখাই দিই, যে আমরা কোনটা নিব, কেন নিব, কতটুকু নিব। যেমন এইখানে আমরা দেখতেছি আমাদের আবার কিছু কনফিউশন থাকে। একটা হচ্ছে কোনোটা ম্যাক স্টুডিও, একটা হচ্ছে ম্যাক স্টুডিও বলে মিউজিক স্টুডিও, আর কোনোটাকে বলা হয় যে ম্যাক স্টুডিও, একটা হচ্ছে পুরোটাই মিউজিক স্টুডিও, আর কোনোটা হচ্ছে শুধু একটা সফটওয়্যারের নাম, আর কোনোটা হচ্ছে শুধু একটা হার্ডওয়্যারের নাম। তো এইখানে আমরা যেটা দেখতেছি সেইটা আমরা যদি দেখি, এটা হচ্ছে শুধু ম্যাক স্টুডিও, এটা শুধু হার্ডওয়্যার, আর এটা হচ্ছে এফএল স্টুডিও। তো এফএল স্টুডিওটা মানে হচ্ছে এটা একটা সফটওয়্যার, এটা চালানোর জন্য অবশ্যই একটা কম্পিউটার লাগবে, সেটা উইন্ডোজের হইতে পারে, ম্যাকের হইতে পারে। আর এটা পুরো একটা মিউজিক স্টুডিও। তো আর এটা হচ্ছে পুরো একটা অনেকগুলো এটা আমি কেন দেখাচ্ছি, এটা এই জন্য দেখাচ্ছি যে এখানে আসলে মাউসটা দেখায় না, এই জন্য দেখাচ্ছি যে আমাদের প্রথমের যে বাম সাইডের ভিডিওটা আছে, ডিজিটাল অডিও অর্কেস্ট্রেশন যেখানে লেখা আছে, এগুলো এক একটা এফএল স্টুডিও বা স্টুডিও 1 বা প্রো টুলস বা বিভিন্ন ধরনের হয়। আর ডান পাশে যে দ্বিতীয় ছবিটা আছে উপরের দিকে, সেটা পুরো একটা মিউজিক স্টুডিও। আর নিচে যে 3 নম্বরে যে নিচে ছবিটা আছে বাম পাশে, তো সেটা হচ্ছে একটা ম্যাক স্টুডিও, এবং সেটার সাথে ম্যাক মনিটর, সেটার সাথে লজিক একটা দেওয়া আছে। আর ডান পাশে যেটা হচ্ছে এফএল স্টুডিও, সেটা একটা জাস্ট একটা মেশিনের সাথে দেখানো যাচ্ছে। তো আশা করি এখানে মিউজিক স্টুডিও, ম্যাক স্টুডিও, এফএল স্টুডিও 1 বা এগুলোর মধ্যে পার্থক্যটা বোঝা গেছে। আচ্ছা, এরপরে আমরা ওই একই জিনিসটা এখানে দেখাই দিছি 1 2 3 4 করে। প্রথমেরটা হচ্ছে একটা মানুষ
একটা মনিটরের সামনে কাজ করতেছে, সেটা অল ইন ওয়ান কম্পিউটার হতে পারে এবং সেটা উইন্ডোজের মেশিন হতে পারে, সেটা ম্যাকের মেশিন হতে পারে, ও যে কোনো একটা ডোতে কাজ করতে পারে। এবং দ্বিতীয় ছবিটা হচ্ছে যে এখানে পুরো একটা স্টুডিও। তৃতীয় ছবিটা হচ্ছে এটা হচ্ছে ম্যাকের পুরো সেট আপ। ম্যাকের সেট আপের বলতে এইটা হচ্ছে ম্যাক স্টুডিও, যেই মেশিনটা সেটা হচ্ছে ম্যাকের। এরপরে যেই মনিটরটা এটাও ম্যাকের, যেই মাউস বা কিবোর্ডটা ইউজ করতেছে এটাও ম্যাকের, এবং লজিক প্রো এটাও ম্যাকের। এরপরে তার পরের ছবিটা দেখতেছি এটা অ্যাপেল স্টুডিও। আচ্ছা, এইখানে আমরা দেখতেছি বিভিন্ন ধরনের মনিটর, একদম বিভিন্ন ধরনের মনিটর যে দেখতেছি, এই বিভিন্ন ধরনের মনিটরগুলোর আমরা একটা বিষয় দেখে আসি। যেমন এই মনিটরটা, এটা হচ্ছে উইন্ডোজের মেশিনের সাথে, এইটা 27 ইঞ্চির একটা মনিটর। এটা ম্যাকের মেশিনের সাথে অরিজিনাল ম্যাকের একটা মনিটর। এটা ম্যাকের মেশিনের সাথে একটা 34 ইঞ্চির মনিটর। এইটা হ্যাকিনটশ উইন্ডোজ মেশিনে ম্যাক করার একটা জিনিস। এখন এখানে মাউস কিবোর্ডের ব্যাপার থাকে, যেমন এটা অরিজিনাল উইন্ডোজের মেশিন, এখানে উইন্ডোজের মাউস কিবোর্ড বা যে কোনো কোম্পানির মাউস কিবোর্ড সাপোর্ট করে। হ্যাঁ, এই সাপোর্টিংয়ের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, কোনটার সাথে কোনটা সাপোর্ট করে এই জিনিসটা আমি বলবো। এখানে ম্যাকের সাথে ম্যাকের ইউজ করছে, ম্যাকের মাউস, ম্যাকের কিবোর্ড ইউজ করছে, ম্যাকের ম্যাজিক ট্র্যাকপ্যাড ইউজ করছে, ম্যাকের ম্যাজিক মাউস ইউজ করছে। এখানে আবার ম্যাক স্টুডিওর সাথে লজিটেকের MX3 বা MX4 প্রফেশনাল একটা মাউস ইউজ করছে। এখানে লজিটেকের একটা থার্ড পার্টির হচ্ছে যে একটা কিবোর্ড ইউজ করা হয়েছে। আর এই মনিটরটা কিন্তু 34 ইঞ্চি বা 38 ইঞ্চির আলট্রা ওয়াইড মনিটর। আর এখানে হ্যাকিনটশ ইউজ করা হয়েছে। হ্যাকিনটশ আমরা এখন আর কোনোভাবেই কথা বলবো না। ম্যাক নিলে আমরা আর ইন্টেলের ম্যাক অ্যাভয়েড করব। ইন্টেলের ম্যাক 2002 থেকে 2020 পর্যন্ত চলছিল, সেটা অরিজিনাল ম্যাক এবং হ্যাকিনটশ যেটাই বলেন না কেন। 2020-এর পরে অ্যাপেল নিজেদের প্রসেসর আনে, সেটার নাম হচ্ছে অ্যাপেল সিলিকন। তো এখন আমাদের যাদের মাথায় ভূত ঘুরতেছে যে নতুন করে হ্যাকিনটশের মেশিন কিনবেন, না, এখন হ্যাকিনটশের মেশিন পাওয়াও যাচ্ছে না, আর কেনাও বোকামি। কারণ হচ্ছে হ্যাকিনটশের মেশিন কিনতে গেলে আপনার 2020-এর প্রসেসর কিনতে হবে, 2020-এর আগের গ্রাফিক্স কার্ড কিনতে হবে, যেটা এই সময় এসে কেনা বোকামি ছাড়া আর কিছুই না। যাদের আগে থেকে আছে ওনাদের বিষয়টা আলাদা, নতুন করে আমরা কোনোভাবেই কিনবো না। এরপরে সাইজের ব্যাপারটা থাকে, পোর্টের ব্যাপারটা থাকে, যেটা আমি আগে বলছিলাম। ম্যাক স্টুডিওর মধ্যে দেখেন 4টা থান্ডারবোল্ট আছে। থান্ডারবোল্টের আইকন থাকলে এটা শুধু এই দুইটা না, এই পুরোটাই কিন্তু। আর উপরে এটা হচ্ছে পিছনের অংশ, আর এটা হচ্ছে সামনের অংশ, সেটা শুধু টাইপ সি। এখানে কিন্তু থান্ডারবোল্টের আইকন নাই। এটা 10 Gbps, আর এটা হচ্ছে 4 Gbps হইতে পারে, 10 Gbps 1000 মেগাবাইট, এটা ম্যাক্সিমাম। এটা 4000 মেগাবাইট হতে পারে, 8000 মেগাবাইট হতে পারে, 12000 মেগাবাইট হইতে পারে। ম্যাক মিনি, এটা ম্যাক মিনির কিন্তু এটা কিন্তু ফলস ইনফরমেশন জেনারেট করা হয়েছে, এআইতে জেনারেট করা হয়েছে, ফলস হয়েছে। এটা কিন্তু আসলে টাইপ সি থাকবে, এখানে থান্ডারবোল্টের আইকন থাকবে, এখানে ফলস জেনারেট করা হয়েছে। তো যাই হোক, এখানে আমরা বিভিন্ন মেশিনে দেখতেছি, এখানে ক্রস প্ল্যাটফর্মের আমাদের এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে আমরা যখন যেইখানে আমাদের থার্ড পার্টি লোকেরা আসে কাজ করবে, যেমন আপনার একটা স্টুডিও আছে, সেই স্টুডিওতে এক এক সময় এক একজন রেকর্ডিস্ট বা মিউজিক কম্পোজার বা মিউজিক ইঞ্জিনিয়ার বা সাউন্ড ইঞ্জিনিয়ার বা সাউন্ড ডিজাইনার যিনি আসুক না কেন, ওনার প্রেক্ষিতটা বিভিন্ন হইতে পারে। কেউ FL স্টুডিও চালাতে পারে, কেউ কিউবেস চালাতে পারে, এগুলো কিন্তু ডিজিটাল অডিও অর্কেস্ট্রেশন সফটওয়্যার। কেউ প্রোটুল চালাতে পারে, কেউ ফ্যান্টার স্টুডিও চালাতে পারে, কেউ অ্যাবেলটন লাইভ চালাতে পারে, ঠিক আছে, কেউ আবার অন্য চালাতে পারে। মৌলিকভাবে মূল হচ্ছে এভিড প্রো টুলস, লজিকের লজিক প্রো, এরপরে স্টেনবার্গের কিউবেস হয়, নিউ উইন্ডো হয়, এরপরে FL স্টুডিও হয়, ফ্যান্ডার স্টুডিও 8 হয়। আর মেইন স্টেজটা মূলত লাইভের জন্য ইউজ করে, অ্যাবেলটন লাইভ মিউজিকের জন্য ইউজ করে, আবার কমপ্লিট মানে মিউজিক স্টুডিওর জন্য প্রফেশনালি ইউজ করে। তো এই FL স্টুডিও এবং অ্যাবেলটন লাইভের জনরা একটু আলাদা টাইপের হয় সচরাচর অনেক সময়, তবে সব ধরনের কাজ করা যায় এবং সবগুলো ডোতেই সব ধরনের কাজ করা যায়। তবে মেইন স্টেজটা স্পেশালি শুধুমাত্র লাইভের জন্য করা যায়। এখন এখানে আমরা ক্রস প্ল্যাটফর্ম বা উইন্ডোজ এবং ম্যাকের প্ল্যাটফর্মের মূল বিষয় যেটা আমার প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে যে আপনাদের যদি বাইরে থেকে রেকর্ডিস্ট এনে কাউকে আনা হয়, সেই ক্ষেত্রে আমাদের জন্য ম্যাকটা কেনা উপযুক্ত হবে। ম্যাকটা কেন? ম্যাকের মধ্যে আপনারা
এফএল স্টুডিও চালাতে পারবেন, ম্যাকের মধ্যে আপনারা কিউবেজ চালাতে পারবেন, ম্যাকের মধ্যে আপনারা অ্যাবেলটন লাইভ চালাতে পারবেন, ম্যাকের মধ্যে আপনারা লজিক প্রো চালাতে পারবেন, ম্যাকের মধ্যে আপনারা মেইন স্টেজ চালাতে পারবেন, ম্যাকের মধ্যে পৃথিবীর তাবৎ ডো চলবে। কিন্তু উইন্ডোজের মধ্যে কিছু ডো চলে না, কোনোভাবেই সাপোর্ট হয় না, বিশেষ করে লজিক প্রোটা। এখন আপনার যদি উইন্ডোজের মেশিন কিনেন তো সব ডোয়ের সাপোর্ট পাইলেও আপনি লজিক প্রোটা পাবে না। এখন এমন এক ভাই আছে উনি লজিক ছাড়া কাজই করে না, তাহলে আপনাকে আবার উইন্ডোজের মেশিন কিনলে ম্যাক কনভার্ট করতে হবে বা ম্যাকের মেশিন কিনতে হবে। সব মেশিন উইন্ডোজের মেশিন তো ম্যাক কনভার্ট করা যায় না। তো এই জন্য সেফজন হচ্ছে ম্যাকের মেশিন কেনা। হ্যাঁ, এই দিক থেকে যদি চিন্তা করি তাহলে ম্যাকের মেশিন কেনা। এখানে একটা সমস্যা হচ্ছে যে কেনা সফটওয়্যার এবং পাইরেটেড সফটওয়্যার ডয়ের ক্ষেত্রে কিনতে গেলে আপনি যদি পাইরেটেড সফটওয়্যার চালাতে না পারেন সেই ক্ষেত্রে যেমন এফএল স্টুডিও 20-র পরে 11, 12, 13, 14, 15 20-র পরে 21, 24, 25 ভার্সনগুলো ম্যাকের মধ্যে ক্র্যাক আসে নাই। সেই ক্ষেত্রে ম্যাকের মধ্যে আপনাকে এফএল স্টুডিও কিনেই কিনতে হবে। আর এবিট প্রো টুলস উইন্ডোজের মধ্যে এবিট প্রো টুলস 12 যেটা একটা ক্র্যাক ভার্সন পাওয়া যায়, বাকি আর একটাও ক্র্যাক ভার্সন পাওয়া যায় না। তাহলে ম্যাকের মধ্যে এখন কোনো মেশিনে আর এবিট প্রো টুলসের প্রফেশনাল বা আলটিমেট ভার্সনগুলো ক্র্যাক ছাড়া চালানো যায় না। একটা এবিট প্রো টুলসের ইন্ট্রো ভার্সন পাওয়া যায়, ইন্ট্রো ভার্সনে তেমন কোনো কাজ করা যায় না, বেসিক কাজ শেখার জন্য ভালো হয়। আর প্রো টুলস হচ্ছে একটা সময় একবার কিনলে সারা জীবন চলে যেত, কিন্তু এখন হচ্ছে ভাড়া দেয় প্রতি বছরের জন্য, সেটাও আবার অ্যামাউন্টটা অনেক বেশি, ধরেন যে 1 লাখ টাকা মিনিমাম, কথার কথা এটা 50,000 টাকা হইতে পারে, 40,000 টাকা হইতে পারে আগের প্যাকেজে যাদের অফার আছে। হ্যাঁ, আমি এটা ভয় পাওয়ার জন্য বলতেছি না, এটা ডিপেন্ড করে। তবে এবিট প্রো টুলসের সাথে আমরা আবার শুধু ডো হইলে তো আর হবে না, থার্ড পার্টি ভিএসটি ইনস্ট্রুমেন্ট প্লাগইনস লাগে। তো একটা মেশিনে সেখানে কন্ট্যাক্ট লাগে, অমনিস্ফিয়ার লাগে, কথার কথা এখানে কন্ট্যাক্টের মধ্যে কমপক্ষে এক একটা মানুষের 20 থেকে 50টা বা 100টা বা 200টা লাইব্রেরি লাগতে পারে। সেইটার সাইজ হইতে পারে প্রায় মিনিমাম 300 জিবি থেকে 700, 800, 1000, 2000, 5000 জিবি। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে, নাও লাগতে পারে কারো। এরপরে অমনিস্ফিয়ার একটা সফটওয়্যার আছে, অমনিস্ফিয়ার কি স্কেপট্রিলন, এই তিনটা মিলে শুধু 300 জিবিপিএস। ইস্টালাক্স আরএমএক্স সবারই লাগে না, এটা 120 জিবিপিএস। নেক্সাস 3 বা নেক্সাস 4 বা নেক্সাস 5 এটা 170 থেকে 220 জিবিপিএস, 220 জিবিপিএস থেকে 250 জিবিপিএস স্ট্যান্ডার্ড। তাহলে থার্ড পার্টি যে প্লাগইন, এরপরে আমাদের বিভিন্ন মিক্সিং মাস্টারিং প্লাগইনস লাগে, আইজোটোপ, ওজন, ফ্যাব ফিল্টার, ভ্যালেলা, এগুলো এন্ট্রাস, অটোটিউন, এগুলো একদম কমন, কোনো কিছু না লাগলেও এগুলো লাগে। এখন এগুলো যদি চালাতে যায় যে এবিট প্রো টুলসের সাথে এগুলো অনেকগুলো কোম্পানির ক্র্যাক সাপোর্ট করে না। আমি ক্র্যাককে ইন্সপায়ার করতেছি না, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ অনেক সময় ক্র্যাক আমরা চাইলেও অনেকগুলো কোম্পানির সফটওয়্যার কিনতে পারি না। কেন কিনতে পারি না? কারণ তাদের ডিস্ট্রিবিউটর নাই এবং বাংলাদেশের কারেন্সিতে তারা কোনোভাবেই সাপোর্ট দেয় না। যেমন বাংলাদেশের ঠিকানা এবং বাংলাদেশের কোনো কার্ড দিয়ে এবিট প্রো টুলস এখন পর্যন্ত আপনি কিনতে পারবেন না। কেমন? তো যাই হোক, সেটা হচ্ছে বাইরের মানুষের কাছে, বাইরে অনেক কাউটজাপ করে, অনেক বেকায়দায়, মানে আইনিভাবে বেআইনিভাবে আইনি কাজ করে চালাইতে হয়। যাই হোক, ঘটনাগুলো এমনই। আর হচ্ছে যে এফএল স্টুডিওটারও ক্র্যাক পাওয়া যায় না ম্যাকের মধ্যে, কিন্তু উইন্ডোজের মধ্যে সুন্দর ক্র্যাক পাওয়া যায়। আর ফেন্ডার, অ্যাবেলটন লাইভ, লজিক প্রো, মেইন স্টেজ এগুলা পাওয়া যায়। তো লজিক প্রো আর মেইন স্টেজ কোনোভাবেই কিন্তু উইন্ডোজের মেশিনে চলবে না কোনোভাবেই। তবে উইন্ডোজের মধ্যে যদি হ্যাকিন্টস করা যায়, যেই মেশিনগুলো সাপোর্ট করে সেগুলো করা যাবে। জিনিসটা অনেক কমপ্লেক্স, তাই মোটামুটি একটা বেসিক ধারণা থাকলেই হয়। সেফজন হচ্ছে ম্যাকের মেশিন কেনা। বাইরে থেকে যদি আপনারা কম্পোজার হায়ার করেন এবং বিভিন্ন সময় বিভিন্ন কম্পোজার এসে কাজ করবে বা কখন কোন কম্পোজার কাজ করবে সেটার উপর ডিপেন্ড করে, তাহলে ম্যাক কেনা সবচেয়ে নিরাপদ। আচ্ছা, এই জিনিসগুলো আমি বলতেছিলাম। একটা অডিও প্রোডাকশনের জন্য একটা মেশিনে ডিজিটাল অডিও অর্কেস্ট্রেশন লাগে, এখানে অনেকগুলো ভিএসটি ইনস্ট্রুমেন্ট লাগে, যেমন পিয়ানো, কিবোর্ড, ড্রামস, বিট, আরএনবি, হিপ হপ, বিভিন্ন টাইপের বিট। এখানে সিনথেসাইজার টোনকে সুন্দর করার জন্য বা ভোকালকে সুন্দর করার জন্য বা প্রতিটা টোনকে সুন্দর করার জন্য সেখানে প্লাগইনস লাগে। ভিএসটি প্লাগইনস হইতে পারে, এইউ প্লাগইনস হইতে পারে, VST3 প্লাগইনস হইতে পারে, AX হইতে পারে। তো হচ্ছে যে এরপরে সেই জিনিসগুলো আমি টুকটাক মানে মুখে মুখে বলছি। তো এখানে আমরা দেখতেছি পুরো একটা সেট আপ, একটা হোম স্টুডিও। এখানে তারা একটা ম্যাকবুক ইউজ করছে, এখানে সাথে এক পেয়ার স্পিকার ইউজ করছে, এখানে সাথে একটা মাইক্রোফোন ইউজ করছে, এখানে একটা মিডি কিবোর্ড ইউজ করছে, এখানে একটা হেডফোন 2টা আছে এবং এখানে একটা সাউন্ড কার্ড আছে। যদিও এটা আমরা একটা জাস্ট AI দিয়ে বানাইছি আমি। তো এই যে রুমের মধ্যে যে এতগুলো জিনিসপত্র থাকে, এই রুমগুলোতে একটা ডিহিউমিডিফায়ার না ইউজ করলে এই মাইক্রোফোন, মিডি কিবোর্ড, সাউন্ড কার্ড এবং
হেডফোন কম নষ্ট হয়, সবচেয়ে বেশি নষ্ট হয় মাইক্রোফোন আর মিডি কিবোর্ড। এরপরেও এই স্টুডিও রুমের মধ্যে যদি আপনারা সিগারেট খান বা অনেক বেশি ধুলাবালু আসে, সেই অ্যাশগুলা এই জিনিসগুলোর ভিতরে চলে যায়, এগুলোকে ড্যামেজ করতে থাকে। এবং ডিহিউমিডিফায়ার না থাকলে, এমনিতে ধুলাবালু থাকলে, যে বাতাসের জলীয় কণার সাথে যে ধুলাটা থাকে সেটার সাথে যে পানিটা থাকে সেগুলোকে ময়েশ্চার ফেলতে থাকে। এই মাইক্রোফোনগুলোর মধ্যে সূক্ষ্ম কার্বন থাকে, সেগুলো নষ্ট হয়ে যায়। এই মিডি কিবোর্ডগুলোর মধ্যে সূক্ষ্ম কার্বনগুলোর মধ্যে সেগুলো নষ্ট হয়ে যায়। ইভেন কি যিনারা বাংলাদেশে যেই দোকানদারেরা আপনারা বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেল করেন, আপনাদের কমপক্ষে একটা দোকানের সাইজ অনুযায়ী 4-5টা করে ডিহিউমিডিফায়ার থাকা খুব জরুরি। আচ্ছা, আমাদের পার্সোনাল রুমেও লাগবে। আচ্ছা, এইখানে এখন আমরা বিভিন্ন ধরনের সাউন্ড কার্ড দেখতে পাচ্ছি। তো আমরা যখন দামি সাউন্ড কার্ড কিনতে পারবো না, বেসিক কাজের জন্য সাউন্ড কার্ড কেনার জন্য আমরা কি করব, আমরা এখানে ফোকাসরাইটের প্যাকেজ আছে, এটা কিনতে পারি, না হলে ভল্টের প্যাকেজ আছে, এটাও কিনতে পারি, না হলে স্টেনবার্গ ইউআর প্যাকেজ আছে, এটাও কিনতে পারি। এর প্যাকেজ বলতে কি বোঝায়, একই সাথে একটা সাউন্ড কার্ড, একই সাথে একটা হেডফোন, একই সাথে একটা মাইক্রোফোন, এগুলোর সাথে কেবলগুলো তারা দিয়ে দেয়। এখন এগুলোর সাথে যদি আপনি এগুলোর সাথে আলাদা করে স্পিকার চালাতে চান, তাহলে আলাদা স্পিকার কিনতে হবে। এইটার প্যাকেজ হচ্ছে বিগানারদের জন্য। এটার সাউন্ড কার্ড কি খুব ভালো না, এগুলা সবগুলাই একটা স্ট্যান্ডার্ড লেভেলের, কিন্তু কাজ করার জন্য যথেষ্ট ভালো। এখন যিনারা শুধুমাত্র ভয়েস ওভার আর্টিস্ট, ওনারা বাসায় বসে কাজ করবে বা কাজটা শেখার জন্য শুরু করতে চান, ওনাদের তো প্রথমেই অনেক এক্সপেন্স করার দরকার নাই, অনেক খরচ করার তো দরকার নাই, আমরা কম দামে খরচে এটা দিয়ে শুরু করতে পারবো। তো এটা আপনারা সবগুলোই ভালো, সবগুলোই পচা, সবগুলোই মিডিয়াম মানের চেয়ে নিচে, মিডিয়াম মানের চেয়ে উপরে না। তো আমরা বেসিক একটা কম্পিউটার কিনবো, সেটা উইন্ডোজ হইতে পারে, ম্যাক হইতে পারে, এটা দিয়ে আমরা শুরু করতে পারবো রুমের মধ্যে। এখন এই যে রুমের মধ্যে যখন আমি বললাম, তো মনে করেন আপনার রুমটা অ্যাকুস্টিক ট্রিটমেন্ট না, বাহির থেকে সাউন্ড আসে, তো ভয়েস দেওয়ার সময় নয়েজ আসবে, নয়েজটা কাট করার জন্য আপনার ক্লারিটি ভিএক্স নামে একটা প্লাগইনস লাগবে। এটা একটা প্লাগইনস, এরকম অনেক ধরনের প্লাগইনস লাগে। এরপর নিজস্ব রুমের মধ্যে একটা রিভার্ব থাকে নিজে, এবং একটা ইকো থাকে, এগুলো কাট করার জন্য রিভার্ব, ক্লারিটি ভিএক্সের রিভার্ব বা দিতে ইউজ করতে হয়। এগুলো হচ্ছে থার্ড পার্টি প্লাগইনস। এগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো নিজস্বভাবে সেই অত ক্লিয়ারলি দিতে পারে নাই। ওএফ যত সুন্দরভাবে দিছে, ওএফসের এই ক্লারিটি ভিএক্স এবং ক্লারিটি এই ভিএক্স প্যাকেজটা খুব জরুরি। ইভেন কি ভিডিও এডিটরদের জন্য এটা জরুরি, এবং ভিডিও এডিটরদের জন্য ওনারা বেসিক একটা সাউন্ড কার্ডের প্যাকেজ নিতে পারেন। কেন নিতে পারেন? কারণ ভিডিও এডিটররা সচরাচর অডিও এডিটর ভাইয়েরা যে পরিমাণের ভালো সাউন্ডটা দেয়, ওনারা তো অনেক মিটারিং করে দেয়। আপনারা ভিডিও এডিটররা নলেজের অভাবে বা একটা ডিভাইসের অভাবে আপনারা সেই সাউন্ডটার একদম 12টা বাজায় আপলোড দিয়ে দেন। এটা আসলে অত্যন্ত অন্যায়। কারণ হচ্ছে মিউজিশিয়ানরা অনেক এক্সপার্টভাবে কাজ করার পরে একটা জিনিস আউটপুট দেয়, আর ভিডিও এডিটররা কোনো কিছু না বুঝেই ওই জিনিসটাকে চেঞ্জ করে ফেলে। এটা আসলে করা যাবে না। ভিডিও এডিটর ভাইদের মিনিমাম সাউন্ডের একটা নলেজ লাগবে। অনেক ভাইদের আছে, তাদেরকে আমি পিঞ্চ করে বা অ্যাটাক করে কথা বলতেছি না, যারা আমরা জানি না তাদেরকে জানানোর জন্য আমি এই কথাটা বলতেছি। আর আমার একান্ত ব্যক্তিগত কথা, সেটা হচ্ছে আমি কোনো কথাই কাউকে অ্যাটাক করে কখনোই বলি না। হ্যাঁ, আমার নিজের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা শেয়ার করি। এখানে কখনো খারাপ লাগতেই পারে, আমি মানুষ, আপনার খারাপ লাগবেই, কারণ আপনিও মানুষ। হ্যাঁ, আপনার ইগোতে লাগলে সেটা অবশ্যই আমাকে বলবেন সরাসরি যখন কথা বলবো, এবং এটা আমার জন্য ভালো, আপনার জন্য ভালো। আচ্ছা, যাই হোক, তো ম্যাকের ভিডিও এডিটিংয়ের জন্য এখন আমরা আরও বিভিন্ন কথা বলবো, সেই কথাগুলো আমি পরের জিনিসের জন্য বলবো। এখন রুমের অ্যাকুস্টিক ট্রিটমেন্ট যদি না থাকে, তাহলে আমাদের একটা ভালো হেডফোন থাকা জরুরি। অ্যাকুস্টিক ট্রিটমেন্ট, প্রফেশনাল অ্যাকুস্টিক ট্রিটমেন্ট যারা করে ওনাদেরকে দিয়ে করাই ভালো। রুম ইন্টেরিয়র যারা করে ওনারা বাংলাদেশের সচরাচর অ্যাকুস্টিক ট্রিটমেন্ট আমি এখন পর্যন্ত কারোটা ভালো পাই নাই। এবং ওইখানে ওইসব জায়গায় যেনারা কাজ করছেন, যেই কোম্পানিগুলো কাজ করছেন, যেনারা অডিও নলেজ নাই এবং অডিও অ্যাকুস্টিকের নলেজ নাই, একটা হচ্ছে বাস্তব নলেজ থাকতে হবে, আর একটা হচ্ছে বাস্তব নলেজ ছাড়া শুধুমাত্র খাতা কলমের
নলেজ দিয়ে এআই এর হেল্প নিয়ে আপনি কখনোই পারফেক্ট করতে পারবেন না যতই স্টাডি করেন। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে একদম পেশাদারভাবে যারা রুম অ্যাকোস্টিক করেন ওনাদেরকে সাহায্য নিতে পারেন। এখন বাংলাদেশে কি অনেক ইন্টারন্যাশনাল মানে পেশাদার অ্যাকোস্টিক করা লোক আছে? মনে হয় আগে 1-2 জন আছে। এখন 1-2 জন যিনারা আছে ওনারা আসলে অনেক সময় দিতে পারে না, আর বাকি যিনারা আছে ওনারা খুব ভালো না করতে পারলেও মোটামুটি মিডিয়ামের চেয়ে একটু ভালো করতে পারে। বাকি আপনারা অবশ্যই রুমটা ঠিক অ্যাকোস্টিক করার জন্য এবং যিনারা রুমের অ্যাকোস্টিক ট্রিটমেন্ট করে দেয় ওনারা অবশ্যই ভালো ধরনের মাইক্রোফোন ইউজ করবেন। অ্যাকোস্টিক করার সময় যে মেজারমেন্ট ইউটিলিটিগুলো যেগুলো পাওয়া যায় প্রফেশনাল, সেগুলো ট্রিট করে করবেন। এখন আপনারা যদি না পারেন তাহলে যদিও হেডফোন দিয়ে ট্রিটমেন্ট অনেক সময় হয়, মানে অনেক সময় আপনার রুমে ট্রিটমেন্ট না থাকলে হেডফোন দিয়ে কিছুটা কাজ চালানো যায়। সেই ক্ষেত্রে ভালো মানের হেডফোন খুব জরুরি। তো ভালো মানের হেডফোন হচ্ছে বেয়ার ডাইনামিক 990 প্রো। আরও কিছু ভালো মানে হেডফোন আছে, সেটা আমরা জিজ্ঞাসা করে নিব এআইকে। যেমন আমরা যদি বলতে পারি যে ভালো মানের হেডফোন একদম প্রফেশনাল লেভেলের কিছু হেডফোনের নাম বলবেন, যেই হেডফোনগুলো দিয়ে একদম প্রফেশনাল টাইপের আউটপুট দেওয়া যায় মিউজিক স্টুডিওর জন্য, প্রফেশনাল মিউজিক স্টুডিওর জন্য এবং হাই এন্ড প্রফেশনাল মিউজিক স্টুডিওর জন্য। প্রফেশনাল মিউজিক স্টুডিওর জন্য তো ওনারা যেটা বলছে সেটা হচ্ছে আমরা একটু দেখি। হ্যাঁ, আমি এখন ইনস্ট্যান্টলি দেখতেছি, এটা যে সবসময় সঠিক হবে ব্যাপারটা এমন না, কারণ ও বেশিরভাগ সময় মন গড়া কথা বলে এবং অনেক সময় বিজনেস করার জন্য কথা বলে। তো আচ্ছা, প্রফেশনাল মিউজিক স্টুডিওর জন্য ভালো একটা হেডফোনের সাজেস্ট করেন যেটা আসলেই অনেক ভালো হেডফোন। 1 মিনিট অপেক্ষা করুন, আমি তথ্যগুলো মিউজিক স্টুডিওর জন্য বিশেষ করে মিক্সিং ও মাস্টারিং এর জন্য সেনহাইজার HD 490 প্রো, বিয়ার ডাইনামিক DT 1990 প্রো অথবা সেনহাইজার HD 600 বা 650 অনেক জনপ্রিয়। অডিও টেকনিকা ATH R70X মডেলটিও বেশ নিরপেক্ষ সাউন্ডের জন্য পরিচিত। এগুলো সবই প্রফেশনাল কাজের জন্য। আমরা দেখলাম এখানে বলতেছে ওরা সেনহাইজার HD 490 প্রো, বেয়ার ডাইনামিক DT 1990 প্রো অথবা সেনহাইজার HD 600 অথবা 650 অনেক জনপ্রিয়। এছাড়া অডিও টেকনিকার ATH R70X মডেলটি বেশ নিরপেক্ষ সাউন্ডের জন্য। নিরপেক্ষ সাউন্ড এখানে সুন্দর কথা বলছে, মানে যেরকম আপনি আউটপুট দিতে চাচ্ছেন সেরকমই আসবে। যদিও যে রুমের যে থাম বা বেইজের যে ফিলটা, যে একটা মানে শরীর বডির মধ্যে যে ঝাঁকুনি দেয় বা বডির মধ্যে যে ইমপ্রেশনটা ফেলে সেটাতে আর হেডফোনে হবে না। তারপরেও অনেক সময় রুম ট্রিটমেন্ট না থাকলে অনেক সময় হেডফোন দিয়ে কাজ চালানো যায়। এখন এই জিনিসগুলো নিরপেক্ষ কিনা এটা সব সময় নিরপেক্ষ থাকে না। গুগল অনেক সময় মার্কেটিংয়ের জন্য হয়। তো গুগল আছে, ChatGPT আছে, আরও বিভিন্ন AI আছে। বেসিক নলেজটা আমরা নিব, এরপরও প্রয়োজনে আমরা এই মডেলগুলো নিয়ে বিস্তারিত, এই সিঙ্গেল মডেলটা নিয়ে আমরা বিভিন্ন প্রফেশনাল সাইটে যায় জিনিসটা দেখব। ঠিক আছে, একদম প্রফেশনাল জায়গায় যেয়ে দেখব কেমন, কারণ ইন্টারনেটের ক্ষেত্রে নিরপেক্ষ সবসময় হওয়া অনেক কঠিন, শুধু এটার ক্ষেত্রে না, সব জায়গায়। যাই হোক, আমি বললাম তো এই তো মোটামুটি একটা ধারণা আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। তো এই তো আমার যেহেতু একটা এক্সপিরিয়েন্স আছে, যেমন আমি অনেক ভাইদের সাথে লম্বা সময় কাজ করি, তো এই জন্য আমি এই অভিজ্ঞতা থেকে বললাম। এখন সাউন্ড কার্ডের অনেক ধরনের সাউন্ড কার্ড আছে, যেমন RME বেবিফেস প্রো। তো এটা হচ্ছে যে ফায়ার হইতে পারে, USB হইতে পারে। এটা যেমন শুধু USB, উইন্ডোজ, ম্যাক সব জায়গায় সাপোর্ট করে। এটার কিছু আছে শুধুমাত্র ম্যাকে বা থান্ডারবোল্ট থাকতে হবে, সেখানে সাপোর্ট করবে। সেই জিনিসগুলো আমাদের গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো আমি বেসিকভাবে এখানে বলে দিচ্ছি। যেমন ফোকাস রাইটের এইটা যেমন উইন্ডোজ এবং ম্যাকে 2 জায়গায় পাবে, এটা উইন্ডোজ এবং ম্যাকে 2 জায়গায় পাবে, কারণ এগুলো USB ফোকাস রাইট বলে RME বেবিফেস প্রোর। এটা উইন্ডোজ এবং ম্যাকের কম্পাটেবিলিটির কোনো ইস্যু নাই। হ্যাঁ, এইখানে যেমন ইউনিভার্সাল অডিও সাউন্ড কার্ড আছে, অনেক ধরনের সাউন্ড কার্ড হয় ইউনিভার্সাল অডিওর। যেমন আমি একটা বেসিক বোঝানোর জন্য বলতেছি, এটা অ্যাপোলো টুইন X, এটা 2 চ্যানেলের ইনপুট এবং 2 চ্যানেলের আউটপুট। এটা আবার 4 চ্যানেলের আউটপুট হইতে পারে। ইউনিভার্সাল অডিও টুইন X এর জায়গায় X4 হলে এটা X6 হইতে পারে, X8 হইতে পারে। X8 মানে 8টা চ্যানেল, আর X16 হইতে পারে মানে 16টা চ্যানেল আউটপুট। ঠিক আছে,
এবং এটার সাথে কি হইতে পারে, অ্যাডার লাগানো যায়, আলাদা করে আপনি প্রিএম লাগায় আরও অডিও ইনপুট বাড়াইতে পারেন। তো যেমন এই ইউনিভার্সাল অডিওর প্রফেশনাল সাউন্ড কার্ড হচ্ছে মিনিমাম অ্যাপোলো টুইন এক্স। ইউএসবিটা শুধু উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে, ম্যাকে কোনোভাবেই সাপোর্ট করে না। এখন আপনার যদি ম্যাক স্টুডিও বা ম্যাকবুক বা অ্যাপেল সিলিকনের হয়, তাহলে অ্যাপোলো টুইন এক্স ইউএসবিটা কোনোভাবেই সাপোর্ট করবে না, অ্যাপোলো টুইন এক্স থান্ডারবোল্টটা সাপোর্ট করবে। এখন আবার এইটা অ্যাপোলো টুইন এক্স থান্ডারবোল্টটা কি উইন্ডোজ মেশিনে সাপোর্ট করে? বেশিরভাগ ক্ষেত্রে করে না, আবার করে। কেন? কারণ হচ্ছে বেশিরভাগ মাদারবোর্ডে থান্ডারবোল্ট থাকে না। যদি থান্ডারবোল্ট না থাকে তাহলে অ্যাপোলো টুইন এক্স বা অ্যাপোলো এক্স সিরিজের কার্ডগুলো থান্ডারবোল্ট না থাকলে উইন্ডোজ মেশিনে কোনোভাবেই সাপোর্ট করে না। সেই ক্ষেত্রে উইন্ডোজের মেশিন কিনতে গেলে থান্ডারবোল্ট কার্ড লাগানো যায় এমন মাদারবোর্ড নিতে হবে, এবং থান্ডারবোল্ট সাপোর্ট করে এমন মাদারবোর্ড নিতে হবে, অথবা বিল্ট ইন থান্ডারবোল্ট আছে এরকম মাদারবোর্ড প্রসেসর নিতে হবে। যদিও উইন্ডোজের জন্য উইন্ডোজের যত দামি মেশিন কিনেন না কেন, আমার 17 বছরের অভিজ্ঞতায়, আমি কাউকে চাপাই দিতেছি না, বাস্তব অভিজ্ঞতা হচ্ছে কিছু কিছু জায়গায় উইন্ডোজের ঝামেলা হয়, কিছু কিছু জায়গায়, সব জায়গায় না। এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা অবশ্যই ডিফার করে। আচ্ছা, অ্যাপোলো টুইন এক্সের মধ্যে যেমন এগুলো আছে একদম কম দামের সাউন্ড কার্ড, অ্যাপোলো যেমন 476 বা 276, এগুলো কিন্তু ডিএসপি নাই। এবং এগুলো হচ্ছে এই যে অ্যাপোলো দুই রকমের, একটা হচ্ছে ভল্ট, এগুলো হচ্ছে ভল্ট সিরিজ, আর একটা হচ্ছে অ্যাপোলো সিরিজ। ইউনিভার্সাল মূল কোম্পানি হচ্ছে ইউনিভার্সাল অডিওর, এটা দুইটা সিরিজ, একটা হচ্ছে ভল্ট সিরিজ আর একটা হচ্ছে অ্যাপোলো সিরিজ। অ্যাপোলো সিরিজ প্রতিটাই প্রফেশনাল এবং হাই এন্ড প্রফেশনাল, কিন্তু ভল্ট সিরিজটা হাই এন্ড প্রফেশনাল না। তো হাই এন্ড প্রফেশনালের ক্ষেত্রে ডিএসপি লাগে এবং অনেক ক্ষেত্রে প্লাগইনস চালানোর জন্য অনেকে ইউজ করে বা ডাইরেক্ট সাউন্ড কার্ড হিসাবে ইউজ করে। এটা একান্ত ডিপেন্ড করে অবস্থার উপরে, ব্যক্তি ভেদে। হ্যাঁ, এখন এছাড়াও আমরা আরও সাউন্ড কার্ড দেখতে পারি, যেমন হচ্ছে যে এভিডের সাউন্ড কার্ড। এভিডের অনেক সাউন্ড কার্ড আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব না। কোনোটা ফায়ারওয়্যার সাউন্ড কার্ড এখন আর নতুন পুরাতন সেকেন্ড হ্যান্ড কোনোটাই কেনা যাবে না, ঠিক আছে? ফ্রি দিলেও কেনা যাবে না। ইভেন কি আপনাকে যদি টাকা দেয় যে একটা মনে করেন আপনাকে একটা 1 লাখ টাকা দামের ফায়ারওয়্যার সাউন্ড কার্ড ফ্রি দিল এবং সেই সাথে আপনাকে আরও 1 লাখ টাকা অতিরিক্ত দিল, তাও নেওয়া যাবে না, কারণ ফায়ারওয়্যার সাউন্ড কার্ড নিয়ে আপনাকে বিপদে ফেলা ছাড়া আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে ফোকাস রাইট এর আমরা কিছু সাউন্ড কার্ড দেখতেছি। ফোকাস রাইটের সাউন্ড কার্ডগুলো কিছু দেখব। সেই সাউন্ড কার্ডগুলোর মধ্যে যেমন হচ্ছে এগুলো হচ্ছে এন্ট্রি লেভেলের সাউন্ড কার্ড। ফোকাস রাইট স্কারলেট একটা সিরিজ, স্কারলেট সিরিজটা একেবারেই এন্ট্রি লেভেলের সাউন্ড কার্ড। এরপরে ফোকাস রাইটের আরেকটু ভালো লেভেলের সাউন্ড কার্ড আছে ফোকাস রাইট ক্লারেট। ফোকাস রাইট ক্লারেট বলে, যেমন এটা হচ্ছে ফোকাস রাইট ক্লারেট, ধরেন এটা না, এটা এখানে আমার মনে হয় আসে নাই। আর এরপরে আছে ফোকাস রাইট স্কারলেট একটা, ক্লারেট আরেকটা আছে ফোকাস রাইট রেড, যেটা ভয়ঙ্কর প্রফেশনাল সিরিজ। এভিডের যে কার্বন সিরিজের সাউন্ড কার্ড যেগুলো আছে মুভির ক্ষেত্রে যখন ইউজ করা হয়, যেই সাউন্ড কার্ডগুলো অনেক পাওয়ারফুল, মনে করেন 700-800 ট্রাক নিয়ে, 700-800 প্লাগইনস নিয়ে, অনেক ডিএসপি নিয়ে কাজ করে। কারণ মুভিতে মনে করেন একটা ভয়েস, মনে করেন 9:1, 9.1.4 বা 5.1.2 বা 11.1.4 চ্যানেল যখন নেয়, অনেকগুলো চ্যানেলের জন্য অনেকগুলো সাউন্ড অনেকগুলো জায়গায় পাঠাইতে হয়। সেই ক্ষেত্রে অনেক ডিএসপি, অনেক পাওয়ারফুল প্রসেসর, অনেক ভালো সাউন্ড কার্ড লাগে। সেই জিনিসটা আলাদা। বলিউডের হিসাবটা আলাদা, বাংলাদেশের হিসাবটা আলাদা। কারণ বলিউডের বাজেট অনেক বেশি, তাদের কাস্টমার ক্রেতাও অনেক বেশি। বাংলাদেশের ক্ষেত্রে কাস্টমার অনেক কম, ক্রেতা কম, বিক্রেতাও অনেক কম। তো যাই হোক, তো তারপরেও যে বাংলাদেশে অনেক ভালো স্ট্যান্ডার্ড লেভেলের যে সাউন্ড কার্ড ইউজ করে না এমনটা না, অনেকেই ইউজ করে, যার জন্য আমি সংক্ষেপে এই জিনিসটা বললাম। দেখেন, সাউন্ড কার্ডের বিষয়টা এটাও একটা জগৎ, আলাদা জগৎ, এটা আমি আলোচনা করলাম না আর। তবে কম্পাটিবিলিটির যে বিষয় আছে, কম্পাটিবিলিটিটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনটার সাথে কোনটা যাবে এটা বোঝানো। যেমন আবার অ্যান্টিলপ একটা সাউন্ড কার্ড আছে, এগুলো অনেকগুলাই অনেক কমপ্লেক্স। এছাড়াও আপনার হচ্ছে যে নয়ম্যানের সাউন্ড কার্ড আছে, আরও বিভিন্ন ধরনের কোম্পানির সাউন্ড কার্ড আছে।